বাংলা সাহিত্যের বিখ্যাত কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা শেষের পরিচয় উপন্যাসে আজকের পর্ব সংখ্যা হল 25। ভিডিও পর্ব 25। বৎসর ঘুরিয়া নতুন বৎসর আসিয়াছিল, তাহাও আবার শেষ হইতে চলিল। সংসারের অবস্থা পরিবর্তিত হইয়াছে অনেক। বিমলবাবু শেষবার সিঙ্গাপুরে গিয়া প্রায় 1.5 বছর আর কলিকাতায় ফিরেন নাই। এই বছর দুয়ের মধ্যে রাখালকে প্রায় 12 ছুটিতে হইয়াছে বৃন্দাবনে। ইহাতে তাহার নিজের কাজকর্মের ক্ষতি হইয়াছে যথেষ্ট। দিনের দিন সে ঋণ জালে জড়াইয়া পড়িতেছে, অথচ উপায় কিছু নাই। রেণুদের আর্থিক সাহায্য করিবার জন্য সবিতা নানা উপায়ে বহু চেষ্টাই করিয়াছিলেন, সক্ষম হন নাই। প্রায় 1.25 লক্ষ টাকা মূল্যের যে সম্পত্তি মাত্র 61,000 টাকায় রমণীবাবুর সাহায্যে তিনি নিজের নামে খরিদ করিয়াছিলেন, তাহা রেণুরই উদ্দেশ্যে। ওই সম্পত্তি খরিদকালে 9,000 টাকা রমণীবাবুর নিকট হইতে সবিতা গ্রহণ করিয়াছিলেন, এই সত্ত্বে যে সম্পত্তিরই আয় হইতে উক্ত টাকা পরিশোধ করা হইবে। উচ্চ হারের সুদ সমেত 9,000 টাকা রমণীবাবুকে সম্পত্তির আয় হইতে একযোগে পরিশোধ করাও হইয়া গিয়াছে। কিন্তু যাহার জন্য এত আয়োজন, সেই যখন সম্পত্তি স্পর্শ করিল না এবং ভবিষ্যতেও কোনোদিন যে স্পর্শ করিবে এরূপ আশাও রহিল না, তখন সবিতা একেবারেই ভাঙিয়া পড়িলেন। তিনি নিজের সমস্ত অলংকার বজ্রবাবুর শিলমোহর করা সেই গহনার বাক্স সমেত ব্যাংকে গচ্ছিত রাখিয়াছেন রেণুরই নামে। কিন্তু আকাশ কুসুম রচনার ন্যায় সমস্তই যে তাহার বৃথা হইতে চলিয়াছে। মনে কল্পনা করিয়াছিলেন উচ্চশিক্ষিত, চরিত্রবান, স্বাস্থ্য সবল যুবকের হস্তে কন্যা অর্পণের ব্যবস্থা করিয়া আপনার সমস্ত অর্থ সম্পদ যৌতুক দান করিবেন। সে অর্থ তো রেণুরই পিতৃধন, তাহারই পিতৃ প্রদত্ত, মাতামহ প্রদত্ত যে বহুমূল্য অলঙ্কার রাশি দীর্ঘকাল ধরিয়া বাক্সেই আবদ্ধ রহিল, কোনোদিন সবিতার অঙ্গে উঠিল না। এতদিন আশা ছিল তাহা বুঝি সার্থক হইবে নবরা রেণুকে অলঙ্কৃত করিয়া। বড় আকাঙ্ক্ষা ছিল তাহার প্রাণাধিকা রেণু পরিপূর্ণ দাম্পত্য সৌভাগ্যে সুখী হইয়া সচ্ছলতার মধ্যে পরিতৃপ্ত জীবন যাপন করিবে। দূর হইতে তাহা দেখিয়া তাহার অভিশপ্ত মাতৃজীবন চরিতার্থ হইবে। কিন্তু ভাগ্য যার মন্দ, সকল ব্যবস্থাই বুঝি এমন করিয়াই তার ব্যর্থ হয়। এতদিনে সবিতা নিঃসংশয়ে বুঝিতে পারিয়াছেন, স্বামী ও কন্যার জীবনে তাহার তিলমাত্র স্থান নাই, না অন্তরে না বাহিরে। আজ যৌবনের অস্তাচলে দেহ কামনা বিরহিত প্রেম আপনি আসিয়া উপনীত হইয়াছে দুয়ারে। সবিতা জানে ইহার মূল্য, জানে ইহা কত দুর্লভ। ইহাকে উপযুক্ত সম্মান ও সমাদরের সহিত গ্রহণ করিবার মনোবৃত্তি বুঝি আজ আর নাই। আজ তাহার সমস্ত হৃদয় মন মাতৃত্বের মমতারসে সিক্ত হইয়া সন্তান পালনের আনন্দ তৃষায় তৃষিত হইয়া উঠিয়াছে। কিন্তু কোথায় সে স্নেহপাত্র? অতিরিক্ত মানসিক উদ্বেগ ও বিক্ষোভে সবিতার স্বাস্থ্যে ইদানিং ভাঙন ধরিয়াছিল। তাহার উপর দেহের প্রতি ঔদাসীন্য ও অযত্নেরও অন্ত নাই। সারদা প্রায় অনুযোগ করিত, কিন্তু তাহার নিজের হাতে প্রতিকারের উপায় নাই। তারও কিছু বলে না। তাহার প্র্যাকটিস উত্তরোত্তর জমিয়া উঠিতেছে। আপন উন্নতির একান্ত চেষ্টা লইয়াই সে অহরাত্র নিমগ্ন। বিকালবেলায় সবিতা ভাড়ার ঘরে কুটনাকুটিতে বসিয়া একখানি ডাকের চিঠি খুলিয়া নীরবে পাঠ করিতেছিলেন। তাহার মুখে
বিস্ময় ও বেদনা বিমিশ্র সকরুণ হাসির রেখা। বিমলবাবু সিঙ্গাপুর হইতে লিখিয়াছেন, সবিতা, সারদা মায়ের সংক্ষিপ্ত পত্রে জানিলাম তোমার স্বাস্থ্য খুবই খারাপ হইয়াছে, অথচ এ সম্বন্ধে তুমি নাকি সম্পূর্ণ উদাসীন। সারদা মা জানাইয়াছেন, সময় থাকিতে সাবধান না হইলে সত্তর কঠিন ব্যাধিতে তোমার শয্যাশায়িনী হওয়ার সম্ভাবনা। তুমি তো জানো, ভগ্নস্বাস্থ্য লইয়া অকর্মণ্য জীবন বহন করা দুঃখ মৃত্যুরও অধিক। আমার আশঙ্কা হইতেছে, এভাবে চলিলে তুমি হয়তো সেই অতি দুঃখময় জীবন বহন করিতে বাধ্য হইবে। কাহারও ইচ্ছার উপরে হস্তক্ষেপ করা আমার প্রকৃতি নয়। তোমার ইচ্ছার উপর তাই আমি নিজের ইচ্ছা প্রকাশ করিতে কুণ্ঠিত হই। হিতার্থী বন্ধু হিসাবে তোমাকে স্মরণ করাইয়া দিতেছি। অতিরিক্ত মানসিক সংঘাতে তুমি এতদূর বিচলিত হইয়াছ যে জীবনের মনুষ্যের পক্ষে স্বাস্থ্য যে কত বেশি প্রয়োজনীয় তাহা বিস্মিত হইয়াছ। অন্তগুড়ো মর্মবেদনার আত্মসংবিত হারাইয়া দেহের উপর অযথা অবজ্ঞা করা ঠিক নয়। এ ভুলও ভবিষ্যতে একদিন মানুষ আপনি বুঝতে পারে, কিন্তু তখন হয়তো এত বিলম্ব হইয়া যায় যে প্রতিকারের উপায় থাকে না। তাই আমার অনুরোধ, শরীরের অযত্ন করিও না। সর্বশেষে লিখিয়াছেন, তারকের বিবাহের কথা সম্ভবত সে তোমাকে জানাইয়া থাকিবে। এ বিবাহে তোমার মতামত কি জানিতে ইচ্ছা করি। আমার সম্পত্তি ও আশীর্বাদ প্রার্থনা করিয়া সে পত্র লিখিয়াছে। পাত্রটি আমার সম্মতি ও আশীর্বাদ প্রার্থনা করিয়া সে পত্র লিখিয়াছে। পাত্রটি তারকের সিনিয়র উকিল শিবশঙ্কর বাবুর ভ্রাতুষ্পুত্রী। এই বিবাহ তাহার প্র্যাকটিসের উন্নতির অনুকূল হইবে সন্দেহ নাই, ইত্যাদি। সবিতা দীর্ঘশ্বাস ফেলিয়া পত্রখানি খামের মধ্যে ভরিয়া রাখিয়া কুটনা কুটিতে প্রবৃত্ত হইলেন। তাহার অন্তর অশ্রুসিক্ত হইয়া উঠিয়াছিল। বৈকালে সারদা মহিলা শিক্ষা মণ্ডলীর স্কুল হইতে বাটি ফিরিলে সবিতা বলিলেন, একটা সুখবর শুনেছ সারদা? আগ্রহে উন্মুখ হইয়া সারদা জিজ্ঞাসা করিল, কি সুখবর মা? আমাদের তারকের বিয়ে। উৎসুক হইয়া সারদা কহিল, কবে মা? কোথায়? কনেটি কেমন দেখতে? তা তো কিছু জানি নে মা। শুনলাম হাইকোর্টের মস্ত উকিল শিবশঙ্কর বাবু, যার জুনিয়র হয়ে তারক কাজ শিখছে, পাত্রেরই তারই ভাইজি। সে কি, আপনি এর কিছু জানেন না? তবে জানে কে মা? সারদার কণ্ঠে বিস্ময় ধ্বনিত হইয়া উঠিল। সবিতা হাসিয়া বলিলেন, সময় হলেই সকলে জানতে পারবে সারদা। আমি সিঙ্গাপুর থেকে খবর পেলাম তারকের বিয়ে। সারদা মুখ অন্ধকার করিয়া বলিল, উহ, কি অদ্ভুত মানুষ এই তারক বাবু। সবিতা স্নিগ্ধ সুরে বলিলেন, ও আমার একটু লাজুক ছেলে। তুমি দোষ নিও না সারদা, বরং উদ্যোগে লাগো এখন থেকে। সারদা নিরুত্তরে মুখ হাড়ি করিয়া ঘর হইতে বাহির হইয়া গেল। বছর দেড়েক হইল সারদাকে এই একটি নারী শিক্ষা প্রতিষ্ঠানের স্কুলে সবিতা ভর্তি করিয়া দিয়াছেন। সেখানে সে লেখাপড়া, নানাবিধ অর্থকরী, গৃহ শিল্প, শিশুপালন ও শুশ্রূষা বিজ্ঞান প্রভৃতি বিভিন্ন বিভাগে কাজ শিখিবার জন্য প্রস্তুত হইয়াছে। এক একটি বিষয় শিখিবার নির্দিষ্ট কয়েক বছর বা কয়েক মাস করিয়া সময় আছে। বর্তমানে লেখাপড়া ও দর্জিকর্ম বিভাগে সারদার দ্বিতীয় বর্ষ চলিতেছে। বেলা 9টার সময় স্কুলে গাড়ি আসে। বেলা 9টার সময় স্কুলের গাড়ি আসে, ফেরে বেলা 5টায়। অপরাহ্নে সবিতা তাহার খাবার লইয়া বসিয়া থাকেন। সারদা ফিরিলে দ্রুত তাড়া দিয়া তাহাকে কাপড় বদলাইয়া হাত মুখ ধোয়াইয়া নিজ হাতে খাবার পরিবেশন করিয়া তবে তাহার স্বস্তি। তারকের সম্বন্ধেও তাহাই। কোর্ট হইতে ফিরিবার পূর্বে তাহার বিশ্রামের ও জলযোগের ব্যবস্থা নিজ হাতে করিতে না পারিলে সবিতা তৃপ্তি পান না।
তারক প্রতিবাদ করে, অনুযোগ করে, কিন্তু সবিতা কর্ণপাত করেন না। সারদা বলে, মা, আপনার সেবার ভার নিতে আপনার কাছে এলাম, কিন্তু আপনি যে শেষে আমার সেবা হাতে তুলে নিলেন, আমি সত্যিই এ সইতে পারিনি। আপনার ঘাড়ে পরিশ্রমের ভার চাপিয়ে স্কুলে যেতে আমার বাধে। সবিতা হাসিয়া বলেন, মা, এই কাজে আমার বেশি তৃপ্তি। স্কুল তোমার কোনো মতেই ছাড়া হবে না আমি বেঁচে থাকতে। জীবনে তোমার অবলম্বন তো চাই। শিক্ষা না পেলে আত্মনির্ভরতার শক্তি পাবে কোথা থেকে? একদিন হয়তো তোমাকে একলা বেঁচে থাকতে হবে এই পৃথিবীতে। নিজের পায়ে ভর দিয়ে দাঁড়াতে না শিখলে দুঃখের অবধি থাকে না মেয়েদের। এ তো তোমার অজানা নেই সারদা। সেই দিন রাত্রে তারক খাইতে বসিলে সবিতা নিত্যকার মতো খাওয়ার তদারক করিতে সামনের বসিয়াছিলেন। সবিতা একসময় বললেন, তারক, তুমি নাকি বিয়ে করছো বাবা? তারক চমকিত হইয়া প্রশ্ন করিল, কার কাছে শুনলেন? সবিতা শান্ত হাসিয়া বলিলেন, সিঙ্গাপুরের চিঠি এসেছে আজ। সারদা মিষ্টান্ন পরিবেশন করিতেছিল, কহিল, আমাদের বাড়ির বিয়ের খবর আমাদেরই কাছে পৌঁছায় তারক বাবু, সমুদ্র পাড়ের ডাক মারফত। সারদার বিদ্রুপে হাড়ে হাড়ে চটিয়া উঠিলেও তারক তাহা প্রকাশ করিতে পারিল না। সবিতার পানে তাকাইয়া কৈফিয়তের সুরে কহিল, আমার সিনিয়র উকিল শিবশঙ্কর বাবু পিড়াপিড়ি করে ধরেছেন তার ভাইজিকে বিয়ে করার জন্য। আমি এখনো মতামত জানাইনি। এ বিয়ে হবে কি হবে না তার কিছুই ঠিক নেই। কাউকেই এখনো বলিনি, কেবলমাত্র বিমল বাবুকে লিখেছিলাম পরামর্শ চেয়ে। সবিতা বলিলেন, এ সম্বন্ধ তো তোমার পক্ষে ভালো বলে মনে হচ্ছে বাবা। তুমি আত্মীয় বন্ধুহীন এরকম মুরব্বীর শ্বশুর পাওয়া ভাগ্যের কথা। পাত্রী যদি তোমার অপছন্দ না হয়, শুভকর্মে দেরি না করাই ভালো। তারক সংকুচিত হইয়া বলিল, কিন্তু এ বিয়েতে নানা বাধা আছে মা। আমি মনে করছি শিবু বাবুকে জবাব দেব। এ বিয়ে সম্ভব হবে না। সবিতা বলিলেন, বাধা কিসের? আমাকে জানাতে কি তোমার সংকোচ আছে বাবা? তারক ব্যস্ত হইয়া কহিল, না না, আপনার কাছে বলতে আবার বাধা কি? আপনি আমার মা। আমি জানাবো ভাবছিলাম, আজই আপনাকে নিজেই এ সকল কথা বলতাম। সারদার মুখে অবিশ্বাসের হাসি ফুটিয়া উঠিল, বলিল, মা, আমি তাহলে এখন উপরে চললাম। সারদা চলিয়া গেল। তারক কণ্ঠস্বর নিচু করিয়া বলিল, আমার সঙ্গে শিবশঙ্কর বাবু তার ভাইজির বিবাহ দিতে খুব ইচ্ছুক হয়েছে, কিন্তু তার কয়েকটি শর্ত আছে। সেই শর্তে আমি এখনো সম্মতি দিতে পারিনি। যদিও শিবশঙ্কর বাবুর সাহায্যেই আমি এই অল্প দিনের মধ্যেই বারে এতটা নাম করতে পেরেছি, এবং তিনি সহায় থাকলে আমি যে খুব শীঘ্রই উন্নতির মুখে এগিয়ে যেতে পারবো এও ঠিক। কিন্তু তারক কথা অসমাপ্ত রাখিয়া চুপ করিল। সবিতা তারকের পানে জিজ্ঞাসু নয়নে তাকায়া রহিলেন। অল্পক্ষণ চুপ করিয়া থাকিয়া তারক আস্তে আস্তে বলিল, শিববাবুর প্রধান ও প্রথম শর্ত, বিবাহের পর কিছুদিন অন্তত বছরখানেক আমাকে তার কাছে গিয়ে থাকতে হবে। কেন? তার ভাইজিটি পিতৃহীনা। শিববাবুর নিজের মেয়ে নেই, কাজেই। বুঝেছি। ভাইজিটিকে নিজের মেয়ের মতো মানুষ করেছেন, কাটছাড়া করতে চান না বোধ হয়। হ্যাঁ, নিজের মেয়ের অধিক ভালোবাসেন তাকে। তাই বলছিলেন, তুমি আমার বাড়িতে এসে যদি থাকো তোমার কাজকর্মের অনেক সুবিধা হবে। পরে তোমার পৃথক সংসার পেতে দেওয়ার দায়িত্ব আমার রইল। সবিতা বলিলেন, এতে তোমার অসুবিধার কি আছে? তারক আমতা আমতা করিয়া ঢোক গিলিয়া বলিল, অসুবিধা ঠিক আমার নিজের নেই বটে, বরং সর্বদা তার কাছে থেকে কাজকর্ম শেখা ও পৃথক কেস পাওয়ার দিক দিয়ে সুবিধাই হবে বলে মনে হয়। কিন্তু আমি যাই কি করে মা? ধরুন আপনার দেখাশোনা।
সবিতা হাসিয়া বলিলেন, ও, এই জন্য? আমার সম্বন্ধে তুমি কিছু ভেবো না তারক। আমি তো আজই সকালে ভাবছিলাম কিছুদিন বাইরে কোথাও গেলে হয়। জীবনে এ পর্যন্ত তীর্থ ভ্রমণ ঘটেনি। ভাবছি এবার তীর্থে বেরোবো। একলা যাবেন? আমি যদি যাই সারদাকেও সঙ্গে নেব, কিংবা ওদের শিক্ষা প্রতিষ্ঠানের বোর্ডিংয়ে ওকে রেখে যাব। তারক অল্পক্ষণ চিন্তা করিয়া বলিল, ফিরবেন কতদিনে? সবিতা ম্লান হাসিয়া বলিলেন, হয়তো কলকাতায় আর নাও ফিরতে পারি। যদি ও অঞ্চলে কোনো দেশ ভালো লাগে, সেইখানে একখানি ছোট্টখাটো বাড়ি কিনে বাস করব ভেবেছি। তারক চুপ করিয়া রহিল। সবিতা বলিলেন, ওদের পাকা কথা দিয়ে দিও। তারকের খাওয়া শেষ হইয়াছিল। আসন হইতে উঠিতে উঠিতে বলিল, ভেবে দেখি। সেই দিন রাত্রে সবিতা শয়ন করিলে সারদা যখন তাহার মশারির ধারগুলি বিছানার তলায় গুজিয়া দিতেছিল, সবিতা বলিলেন, সারদা, তোমাদের স্কুলের পরীক্ষা কবে? সারদা বলিল, 2.5 মাস পরে। সবিতা একটু চিন্তা করিয়া বলিলেন, আমি কিছুদিন তীর্থভ্রমণে বেরুব মনে করেছি। তুমি যাবে আমার সঙ্গে? সারদা উৎসাহিত কণ্ঠে কহিল, হ্যাঁ মা, যাব। এই একমাত্র কাশী ছাড়া আমি জীবনে আর কোনো তীর্থে যাইনি। গোয়ায় একবার গিয়েছিলাম বটে, সে খুব ছোট্টবেলায়, 11-12 বছর বয়সে। স্বামীর পিণ্ড দান করাতে নিয়ে গিয়েছিলেন বাবা। কথাটা শুনিয়া সবিতা যথেষ্ট বিস্মিত হইলেন, কিন্তু কিছু বলিলেন না। সারদা বলিল, ও কবে আমাদের যাওয়া হবে মা? তারকের বিয়েটা চুকে যাক, তারপরে কলকাতার বাসা একেবারে তুলে দিলে চলে যাব ভাবছি। সারদা বলিয়া উঠিল, আমাকেও সঙ্গে রাখবেন তো? না মা, তোমাকে কলকাতায় আবার ফিরতেই হবে। কেন মা? সারদার কণ্ঠস্বরে উদ্বেগ ধ্বনিত হইয়া উঠিল। তুমি যে প্রয়োজনে শিক্ষা নিচ্ছ, সে যে শেষ হয়নি মা। ফিরে এসে বোর্ডিংয়ে থেকে শিক্ষা সম্পূর্ণ করে তারপরে আমার কাছে গিয়ে থাকবে। সারদা স্তব্ধ হইয়া দাঁড়াইয়া রহিল। কিছুক্ষণ চিন্তা করিয়া ম্লান কণ্ঠে ধীরে ধীরে বলিল, আমার তীর্থ ভ্রমণে গিয়ে কাজ নেই মা। সবিতা বলিলেন, কেন? দেশ দেশান্তরে ঘুরে এলে অনেক কিছুই জানতে পারবে, শিখতে পারবে। সারদা মাথা নাড়িয়া বলিল, না মা, যাব না। তারা যদি আমায় দেখে ফেলে? সবিতা বিস্মিত হইয়া জিজ্ঞাসা করিলেন, সে কি? সে আবার কারা? সারদা অত্যন্ত কুণ্ঠিত হইয়া বলিল, আমার বাপের বাড়ির লোকেরা। সবিতা বুঝিলেন সমস্তই, প্রশ্ন করিলেন না কিছু। দীর্ঘশ্বাস ফেলিয়া বলিলেন, তা নাই গেলে তীর্থে? এখান থেকেই পড়াশোনা করো। অকপট ব্যাকুলতায় সারদা বলিয়া উঠিল, আপনার কাজ ছাড়া হতে আমার একটুও ভরসা হয় না মা। বোর্ডিংয়ে একলা থাকতে ভয় করবে না তো? ভয় কিসে? সেখানে তোমার মতো কত মেয়ে রয়েছে। আমার রাজু কলকাতায় রইল, তারকও থাকলো। ওদের বলে যাব, তোমার খোঁজ খবর নেবে, যখন যা দরকার হবে ওদের জানাতে পারবে। প্রায় অন্ধকার গৃহে সবিতার শয্যা পার্শ্বে চুপ করিয়া দাঁড়াইয়া সারদা নিঃশব্দে চিন্তা করিতে লাগিল। অনেকক্ষণ পরে অস্ফুট স্বরে ডাকিল, মা। বলো সারদা, আমি জেগেই আছি। বিছানার ভিতর হইতে সবিতা জবাব দিলেন, আমার নিজের কথা সমস্ত আজ বলতে ইচ্ছে হচ্ছে আপনার কাছে। আজ অনেক রাত হয়ে গেছে মা, তুমি শুয়ে পড়ো গিয়ে। যাই। আমি বিধবা হয়েছিলাম মা 11 বছর বয়সে। শ্বশুরবাড়ি আজ যায়নি। ছোটবেলাতেই মা মারা গিয়েছেন। বাপ আবার বিয়ে করে। সবিতা বাধা দিয়া বলিলেন, তোমাকে কিছুই বলতে হবে না সারদা, আমি সমস্তই জেনেছি। পরদিন সবিতা বিমলবাবুকে পত্র লিখিতেছিলেন, বহুদূরে কোথাও চলিয়া যাইবার জন্য আমার মন নিরতিশয় ব্যাকুল হইয়াছে। অনেক চিন্তা করিয়া শেষ পর্যন্ত তীর্থ ভ্রমণে বাহির হইব স্থির করিয়াছি। এখানে ফিরিবার আর রুচি নাই। অনির্দিষ্ট ঘুরিতে ঘুরিতে যে দেশ ভালো লাগিবে সেখানেই বাস করিব মনে করিতেছি। কলিকাতার বাসা আর রাখিবার প্রয়োজন নাই। তারকের ভাবী শ্বশুর তারককে নিজের বাটিতে রাখিতে চাহেন। তাহার আইন ব্যবসায়ের সকল রকম সাহায্য ও ভবিষ্যতে সংসার পাতিয়া দিবার দায়িত্ব
লইতে তিনি প্রস্তুত। আমি তারককে এই ব্যবস্থায় সম্মত হইতে পরামর্শ দিয়াছি। সারদার শিক্ষা যতদিন না সমাপ্ত হয়, সে উহাদের শিক্ষা প্রতিষ্ঠানের বোর্ডিং হাউসেই থাকিবে। শিক্ষা সম্পূর্ণ হইলে সে যদি ইচ্ছা করে আমার নিকটে গিয়া বাস করিতে পারে। ব্যবস্থা কিছুই করিতে পারিলাম না আমার রাজুর। জানিতে পারিয়াছি সে কিছুদিন হইতে ঋণ জালে জড়িত হইয়া পড়িয়াছে, অথচ আমার কিংবা অন্য কাহারও সাহায্য গ্রহণে সে একেবারেই প্রস্তুত নয়। তাহাকে অনুরোধ করিতেও ভরসা পায় না। প্রত্যাখ্যানের দুঃখ আর সর্বত্র বাড়াইয়া লাভ নাই। রাজুকে যে সঙ্গে লইয়া যাইব তাহারও উপায় নাই, কারণ তাহাকে প্রায় বৃন্দাবনে যাইতে হয়। কখন যে বৃন্দাবন হইতে ডাক আসিবে কিছুই ঠিক নাই। তারকের পক্ষে এ সময় কোর্ট কামাই করা যে অসম্ভব তুমি জানো। সুতরাং পুরাতন দরওয়ান মহাদেব ও শিবুর মা জিকে সঙ্গে লইয়া যাত্রা করিব স্থির করিয়াছি। কিছুদিন তো ঘুরিয়া বেড়াই, তাহার পর যেখানে হোক স্থির হইয়া বসিব। কি যেন একটা উপলক্ষে সারদাদের স্কুল সেদিন মধ্যাহ্নে বন্ধ হইয়া যাওয়ায় সারদা বাড়ি ফিরিয়া আসিল বেলা 1টায়। সবিতা তখন দক্ষিণেশ্বরে গিয়াছেন, তারক কোর্টে। সারদা একা বাড়িতে বসিয়া ইতিহাসের পড়া তৈয়ারি করিতে লাগিল। সদর দরজায় কড়া নাড়ার আওয়াজের সহিত ডাক শোনা গেল, নতুন মা। বই মুড়িয়া রাখিয়া দ্রুত পদে নামিয়া আসিয়া সারদা দুয়ার খুলিয়া দিল। রাখাল বলিল, এ কি, তোমার স্কুল নেই আজ? সারদা জবাব দিল, ছিল, ছুটি হয়ে গেছে। রাখাল জিজ্ঞাসা করিল, কিসের জন্য ছুটি? সারদার দুষ্টামির হাসি হাসিয়া বলিল, আপনি আজ এখানে আসবেন বলে। রাখাল গম্ভীর মুখে বলিল, আচ্ছা, এসব কথা বলতে মুখে কি একটুও বাধে না? সারদা চপল কণ্ঠে উত্তর দিল, একটুও না। সারদার পিছে পিছে সিঁড়ি দিয়া উপরে উঠিতে উঠিতে রাখাল বলিল, নতুন মা কি করছেন? তার সঙ্গে একটু দরকার আছে। সারদা বলিল, তাহলে সন্ধে পর্যন্ত অপেক্ষা করতে হবে। কেন, তিনি কি বাড়ি নেই? না, দক্ষিণেশ্বরে গেছেন। আজ উপোস করে আছেন কি না? কিসের উপোস? তা তো বলেন না কিছু, বলেন ব্রত আছে। এত ব্রতই বা আসে কোথা থেকে? পাজিগুলো পুড়িয়ে না ফেললে আর রক্ষে নেই দেখছি। আমি জানি দেবতা, আজ মায়ের কিসের উপোস। কিসের বলো তো? আজ তার মেয়ের জন্মতিথি। তাই নাকি? তোমাকেও নতুন মা বলেছেন বুঝি? পাগল হয়েছেন সেই মানুষই বটে। অনেকদিন আগে মাকে বলতে শুনেছিলাম মাঘী পঞ্চমী রেণুর জন্মতিথি। রাখাল হাসিয়া বলিল, সুতরাং এদিনে নতুন মার উপবাস অনিবার্য। সারদা বলিল, হ্যাঁ, শুধু তাই নয়, লক্ষ্য করে দেখেছি এই দিনটিতে মা গরিব দুঃখীদের প্রচুর দান করেন। টাকা পয়সা, নতুন কাপড়, কম্বল, আলোয়ান এসব তো দেনই, তাছাড়া পছন্দসই অনেক সুন্দর সুন্দর রঙিন শাড়ি, ডুরে শাড়ি, ব্লাউজ, সেমিজ এইসব কিনে ভিখিরি মেয়েদের মধ্যে বিলিয়ে দেন। বাড়ি থেকে এসব কিছু করেন না, অন্য কোথাও গিয়ে দিয়ে আসেন, যেমন কালীঘাট, দক্ষিণেশ্বর কিংবা গঙ্গার ঘাট, এই রকম কোথাও। রাখাল কিছু বলিল না, গম্ভীর মুখে কি যেন চিন্তা করিতে লাগিল। সারদা বলিল, শুনেছেন কি, মা যে কলকাতার বাসা উঠিয়ে দিয়ে চিরদিনের জন্য অন্যত্র চলে যাচ্ছেন? রাখাল মুখ তুলিয়া বলিল, কোথায় যাচ্ছেন? সারদা বলিল, আপাতত তীর্থ ভ্রমণে, তারপর যে কোনো দেশে হোক থাকবেন। রাখাল প্রশ্ন করিল, কবে যাবেন? সারদা বলিল, তারকবাবুর বিয়েটা চুকে গেলে। রাখাল আশ্চর্য হইয়া বলিল, তারকের বিয়ে নাকি? কোথায়? সারদা সবিস্তারে তারকের বিবাহ সংবাদ রাখালকে জানাইল। রাখাল বলিল, তারক ঘর জামাই থাকতে রাজি হলো। বছর 2 মাত্র, তারপরে শিববাবু ওকে আলাদা একখানি বাড়ি দিয়ে পৃথক সংসার করে দেবেন কথা দিয়েছেন। রাখাল হাসিয়া বলিল, তাহলে তারক শুধু এক রাজকন্যাই নয়, অর্ধেক রাজত্ব শুদ্ধ পাচ্ছে বলো। সারদা পরিহাসের সুরে বলিল,
শুনে আপনার নিশ্চয়ই আফসোস হচ্ছে, না দেবতা? রাখাল সে পরিহাসের জবাব না দিয়া অন্য মনস্ক চিত্তে কি যেন ভাবিতে লাগিল। সারদা হঠাৎ মিনতির সুরে বলিল, দেবতা, আপনিও কেন বিয়ে করুন না? রাখাল একবার উচ্চ হাসিয়া বলিল, তারকের সঙ্গে টক্কর দিয়ে বিয়ে করব নাকি? সারদা বলিল, বাহ, তা কেন? চিরকাল কি এমনি একলা মেসে পড়ে থাকবেন? সংসার পাতবার কি স্বাদ হয় না? রাখাল বলিল, স্বাদ থাকলেও সকলেরই কি সংসার করতে পারে? সারদা, কেন পারবে না? দিন দুঃখীরাও তো তাদের নিজের মতন সংসার পেতে নেয়। কিন্তু এও তো দেখা যায় সারদা, গরিব দুঃখী হয়তো অভাব অনটনের মধ্যে সংসার করবার সুযোগ পেল, কিন্তু মহাধনী প্রাচুর্যের মধ্যে থেকেও সে সুযোগ পেল না। সকলের ভাগ্যে সব সুখ স্বাদপূর্ণ হয় না। ধরো না, তোমারও তো চেষ্টার ত্রুটি হয়নি, কিন্তু তুমি কি সংসার করতে পারছ? স্বচ্ছন্দ স্বরে সারদা জবাব দিল, আমার কথা ছেড়ে দিই। অত অল্প বয়সে বিধবা যদি না হতাম, আজ তো আমার মস্ত সংসার হতো। তারপরেও তো আবার খোদার উপরে খোদকারী দুর্বৃত্তি নিয়ে নতুন করে সংসার পেতেছিলাম। শৈল না, তা কি করব? রাখাল বলিল, তাহলেই বোঝো, ভাগ্যং ফলতি সর্বত্রম। সারদা রাখালের যুক্তিতে কর্ণপাত না করিয়া বলিল, আপনি বিয়ে করার পরে যদি সংসার করে না উঠত, অথবা সংসার পাতবার মুখে বউটি যদি মারা যেত বা অন্য কিছু হতো, তাহলেও ও কথা মানতাম। আপনি তো আজ পর্যন্ত কোনো চেষ্টাই করেননি। রাখাল বলিল, চেষ্টা করলেই কি হয় নাকি? বিয়ে হওয়া আর না হওয়াটা সে ভাগ্যের উপরে নির্ভর করে, এটা বুঝি তুমি মানতে চাও না? দেখো সারদা, ওই সব ইতিহাস ভূগোল পড়া আর গালছে শতরঞ্চি টানা পড়েন শেখা দিন কত বন্ধ রেখে তোমার একটু লজিক পড়া দরকার। কিচ্ছু দরকার নেই। করুন দেখি তর্ক, কেমন না আপনাকে হারিয়ে দিতে পারি, দেখে নিন। রাখাল হাত জোর করিয়া বলিল, আমি হার স্বীকার করে নিচ্ছি। একই স্ত্রী লোক, তাই অল্প বিদ্যা। এই যে কি ভয়ঙ্কর ব্যাপার, তা সকলেই জানে। তর্কশাস্ত্র প্রণেতাগণ স্বয়ং এলেও হার মানবেন। আমি তো তুচ্ছ। ও কথা রেখে কাজের কথা জবাব দাও দেখি। নতুন মাঝে কলকাতার বাসা উঠিয়ে দিয়ে তীর্থযাত্রা করছেন, তোমার ব্যবস্থা কি হচ্ছে? তুমিও কি নতুন মার সঙ্গে যাচ্ছ? সারদা হাসিয়া বলিল, ধরুন যদি তাই যাই, তাতে খুশি হবেন না অখুশি? রাখাল একটু চিন্তা করিয়া বলিল, খুশি না হলেও অখুশি হবারই বা আমার কি অধিকার? অধিকার যদি পান তাহলে? রাখাল হাসিয়া বলিল, ও জিনিসটা অত তুচ্ছ নয়। অধিকার এমন বস্তু যা দানের সাহায্যে এলেও দুর্বল হয়ে পড়ে। অধিকার এমন বস্তু যা দানের সাহায্যে এলে দুর্বল হয়ে পড়ে, কাজেই মর্যাদা হারায়। অধিকার যেখানে আপনি সহজভাবে জন্মায়, সেখানেই তার জোর খাটে। সারদা বলিল, তবে আর আমারও অনধিকার চর্চায় কাজ নেই, কিন্তু মোটের উপরে এটা বেশ বোঝা যাচ্ছে যে আমি মার সঙ্গে বিদেশে গেলে আপনি একটুও খুশি হন না। সে শুধু তোমারই ভবিষ্যৎ কল্যাণের জন্য সারদা। রাখালের কণ্ঠের গাঢ় হইয়া উঠিল। বলিল, এতে আমার নিজের কিছু স্বার্থ আছে, মনে করো না। সারদা উদাসভাবে অন্যদিকে মুখ ফিরিয়া রহিল। সংসারে কার যে কোথায় স্বার্থ, কি করে বুঝবো বলুন? রাখাল ব্যাকুল হইয়া বলিল, আমি মিথ্যে বলিনি সারদা। সারদা এবার হাসিয়া ফেলিল, স্নিগ্ধ মধুর সে হাসি। বলিল, শুনুন, নতুন মা বলেছেন যতদিন না পড়াশোনা শেষ হয় আমাকে স্কুলের বোর্ডিংয়ে রাখবারই ব্যবস্থা করে যাবে। রাখাল বলিল, সেই বেশ সুব্যবস্থা। সারদার মুখ অন্ধকার হইয়া উঠিল। অনুযোগের সুরে বলিল, কিন্তু আমার যে এই স্কুল মোটেও ভালো লাগে না দেবতা। কি ভালো লাগে বলো? সারদার নত মুখে নিরুত্তর রহিল। রাখাল বলিল, মোটা মোটা বই পড়ে থিওরিটিক্যাল জ্ঞান লাভের চেয়ে প্র্যাকটিক্যাল ক্লাসে হাতে কলমে কাজ শেখা তো বেশ ইন্টারেস্টিং। ওটা তোমার ভালো লাগা উচিত।
সারদা নত চোখেই বলিল, আমার কিছুই শিখতে ভালো লাগে না। রাখাল বিস্ময়পন্ন হইয়া কহিল, কি তোমার ভালো লাগে সারদা? বিষণ্ণ স্বরে সারদা বলিল, সে বলে লাভ নেই, আপনি শুনে হয়তো ঠাট্টা করবেন। রাখাল বলিল, সারদা, তোমার জীবনের সুখ দুঃখের কথা নিয়েও ব্যঙ্গ বিদ্রুপ করব, এত বড় পাষণ্ড আমি নই। অপ্রতিভ হইয়া সারদা বলিল, না দেবতা, তা নয়। আমার কি যে ভালো লাগে আমি নিজেই তা বুঝতে পারি না। তবে এইটুকু বলতে পারি, নির্দিষ্ট সময়ে যন্ত্রের মতো স্কুলে গিয়ে পড়াশোনা, শিল্পকর্ম বা ধাত্রীবিদ্যা শেখাচ্ছে বাড়িতে ঘর সংসারের কাজ করতে আমার অনেক ভালো লাগে। সংসারকে নিখুঁত শৃঙ্খলায় সাজিয়ে গুছিয়ে পরিপাটি রাখতে আমার উৎসাহের অন্ত নেই। এই জন্য আমি সকাল থেকে রাত্রি পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করতে পারি। ছোট ছোট ছেলে মেয়ে আমার সবচেয়ে আনন্দের সামগ্রী। দেখেছেন তো, নতুন মার পুরানো বাড়িতে থাকতে ভাড়াটেদের ছোট ছোট ছেলে মেয়েরা আমার কাছেই থাকতো, খেলা করতো, ঘুমাতো, গল্প শুনতো, পড়াশোনা করত। অল্পক্ষণ থামিয়া দীর্ঘশ্বাস ফেলিয়া সারদা বলিল, নিজের হাতে আপনজনেদের সেবা যত্ন করার মধ্যে যে কত তৃপ্তি, কত আনন্দ, তা মেয়ে মানুষ ভিন্ন আর কেউ বুঝবে না। রাখাল ব্যথিত হইয়া বলিল, সারদা, তুমি নিজের সংসার বলতে কিছু পাওনি বলে সংসারের দিকে তোমার এত আকর্ষণ। সারদা বলিল, হয়তো তাই হবে, সেই জন্যই তো মিনতি করে বলছি দেবতা, আপনি বিয়ে করুন, সংসারী হন। আমি আপনার সংসার নিয়ে থাকব, আপনাদের দুজনকে প্রাণ ঢেলে সেবা যত্ন করব, নিজের হাতে যেমন সুন্দর করে ঘর সংসার সাজিয়ে গুছিয়ে রাখবো, দেখবেন লোকে সুখ্যাতি করে কিনা। তারপর খোকা খোকুদের মানুষ করার ভার পুরোপুরি নেব আমার হাতে। এই যে সেলাই বোনা, শিশু পালন এত কষ্ট করে শিখছি, এ কি সত্যি হাসপাতালে বা লোকের দৌড়ে দৌড়ে চাকরি করে বেড়াবো বলে? তাও মনে করবেন না। রাখাল বিস্ময়ে অভিভূত হইয়া সারদার কথাগুলি শুনিতেছিল। সারদা বলিতে লাগিল, স্কুলের এত কড়া নিয়ম আমার আদপেও বরদাস্ত হয় না, তবুও জোর করে শিখছি কেন জানেন? সংসার করব বলে। আমি আপনার বিয়ে দেবই, নিজে নিয়ে পছন্দ করব, সংসার পাতব নিখুঁত করে, মানুষ করব ছেলে মেয়েদের। ভগবান না করুন যদি সংসারে অভাব অনটন ঘটে, তার জন্য কারুর কাছে গিয়ে হাত পাততে হবে না, নিজেই যে সেটুকু পূর্ণ করে নিতে পারব। রাখাল বলিল, তুমি কি এই কল্পনা নিয়েই শিক্ষায় প্রবেশ করেছ না সারদা? রাখালের মুখের পানে তাকায়া সারদা বলিল, আপনি থাকতে সত্যি কি আমি অন্যের জন্য পরের দুয়ারে হাত পেতে চাকরি করতে বেরোবো ভেবেছেন? কেন, কি দুঃখে যাব? বয়ে গেছে আমার। সারদার কণ্ঠের প্রবলতায় রাখালের অবিশ্বাস করিবার মতো কিছুই রইল না। সারদার মুখের পানে পূর্ণ দৃষ্টিতে তাকায়া রাখাল ধীর কণ্ঠে বলিল, সারদা, তুমি কি বলতে চাও? সমস্ত জীবনটা তোমার এমনি করে পরের সংসারে বিলিয়ে দিয়ে যাবে? নিজের সংসার, নিজের স্বামী, নিজের সন্তান না পেলে জীবনে সংসারের স্বাদ কি সম্পূর্ণ সার্থক হয়? সারদা মৃদু স্বরে বলিল, এ আমি আপনাকে তর্ক করে বোঝাতে পারবো না দেবতা। আমি জেনেছি স্বামী, গৃহস্থালী, সন্তান মেয়েদের জীবনে সবচেয়ে আকাঙ্ক্ষার সামগ্রী। যে মেয়ে সত্যি করে একে ভালোবাসে সে কখনো এতে এতটুকু কালি লাগতে দিতে পারে না। কোনো মেয়েই চায় না তার নিজের সন্তানের কপালে বাপ মায়ের কোনো রকম কলঙ্কের ছাপ থাকুক। যে জন্যই হোক আর যার দোষেই হোক, একথা তো কোনোদিন ভুলতে পারিনি যে আমার জীবনে অসুচির ছোঁয়া লেগেছে। নিজের স্বামী পুত্রকে খাটো করে নিজে স্ত্রী হব, মা হব, এত বড় স্বার্থপর আমি নই। নাইবা পেলাম স্বামী, সন্তান, যাকে অন্তরের সঙ্গে ভালোবাসি, ভক্তি করি, তার সন্তান কি নিজের সন্তানের চেয়ে কম স্নেহের? তার সংসার কি নিজের সংসারের চেয়ে কম আনন্দের? রাখাল নিস্তব্ধ হইয়া বসিয়া রহিল। অনেকক্ষণ পরে সারদা আস্তে আস্তে বলিল, দেবতা, আমি নির্বোধ নই, আপনি বিয়ে করুন। আপনার বউকে আমি ভালোবাসতে পারবো। আমি ঈর্ষাকে ঘৃণা করি। তাছাড়া সবচেয়ে বড় কথা কি জানেন? সে যে আমাকে সব দেবে। আপনার সংসার, আপনার সন্তান,
আমার আনন্দের সকল অবলম্বন যে তারই হাত থেকে পাব। আমার জীবনে সত্যিকারের সার্থকতা সে যে তারই দান। নিরুত্তর রাখাল একইভাবে চিন্তাচ্ছন্ন হইয়া বসিয়া রহিল। বহুক্ষণ নিঃশব্দে কাটিয়া গেলে রাখাল নিস্তব্ধতা ভঙ্গ করিয়া মুখ তুলিয়া অস্ফুট কণ্ঠে বলিল, তোমার অনুরোধ আর সত্যি আমার ভবিষ্যৎ জীবন সম্বন্ধে ভাবিয়ে তুললে সারদা। আমি দেখব চিন্তা করে। আজ চললাম। নতুন মা এলে বলো আমি এসেছিলাম। ধন্যবাদ এতক্ষণ ধরে শেষের পরিচয় উপন্যাসটি 25 নম্বর অংশটি ধৈর্য সহকারে শোনানোর জন্য। আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আমাকে এগিয়ে যেতে সহযোগিতা করবেন। এই বিখ্যাত উপন্যাসটির পরবর্তী পর্বে উপন্যাসের সমাপ্ত অংশ 26 নম্বর পর্বটি পাঠ করে শোনাবো। ওখানে উপন্যাসের সমাপ্তি।